Dear learners, a very nice evening to all of you. Thank you very much for joining with me on the live class in week 9. And you are the learners of Master's program, Master's Preliminary and Final 2 years program. So this is week 9, at the end of week 9. And we're going to discuss the lesson, what you have learned and what I have uploaded the lecture materials in week 9 of the e-learning platform of World University of Bangladesh. Me, Faisal Ahmed, faculty member of the Department of English of the university. So, সবাই ভালো আছেন তো না? Everybody is all right, fine. Hello. সবাই ভালো আছেন? স্যার ভালো আছি। ওকে, কথা বলছেন না কেন? স্যার আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, ধন্যবাদ। তো আজকে আমরা নতুন যে কবিতাটা এই উইকে জানবো সেটা হচ্ছে আমরা এর আগে সপ্তাহগুলোতে উইলিয়াম বাটলার ইয়েটসের কবিতাগুলো আমরা ডিসকাস করেছি। তো এই উইকে আমরা তার কবিতা আর আলোচনা করছি না, ও পর্যন্ত শেষ, উইক 8 পর্যন্ত অ্যামং দ্য স্কুল চিলড্রেন্স। সো এই উইকে আমরা নতুন যে পয়েট বা কবির কবিতা জানবো বা ডিসকাস করব, সেটা হচ্ছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুভ ফ্রক। কবিতাটার রাইটার বা পয়েট হচ্ছেন থমাস স্টার্নস এলিয়ট, বা তাকে টি.এস. এলিয়ট বলে পরিচিত বা আমরা বলে থাকি। ওকে, সো এই কবিতাটা অনেক ডিপ ইনফ্লুয়েন্সের একটা কবিতা এবং মডার্ন পিরিয়ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন বলা চলে। হ্যাঁ, সো মডার্ন ইরার যে ব্যারনেস, হলোনেস, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, তারপর হচ্ছে ইনডিসিশন, ইনডিসাইসিভনেস, ওকে, হেজিটেশন, এই বিষয়গুলোই মূলত তুলে ধরা হয়েছে। এবং মডার্ন ইরার মডার্ন লাইফে মডার্ন ম্যানদের যে আরবান এনভায়রনমেন্টে আরবান পিপলদেরকে এখানে তুলে ধরা হয়েছে। যদিও এখানে একজন স্পিকারের মাধ্যমে পুরো কবিতাটা বলা হয়েছে। এটা একটা লং ন্যারেটিভ পোয়েম ইন দ্য জানর অফ dramatic monologue or interior monologue, more specifically to say that. So let's begin. Future references জন্য আমি ক্লাসটি রেকর্ড করছি। ওকে, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো না? জি স্যার। ওকে, তো এই কবিতাটা টোটাল কনসিস্ট অফ 140 লাইনস। ওকে, 140 লাইনের কবিতা, অনেকগুলো স্ট্যানজা। তো এই কবিতাটাকে আমরা 3টা ভাগে বিভক্ত করেছি, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। সো আজকে আমরা পার্ট 1 মানে উইক 9 এ পার্ট 1, উইক 10 এ পার্ট 2 এবং উইক 11 এ পার্ট 3। তার মানে উইক 11 এ এই কবিতাটা আমাদের ডিসকাশন এবং স্টাডি শেষ হবে। এরপর আমরা উইক 12 এ নতুন আরেকজন রাইটারের কবিতা জানবো, তিনি হচ্ছেন ডাইলান থমাস। ওকে, সো আমরা শুরু করি তাহলে। সো আজকে হচ্ছে পার্ট 1 আউট অফ 3। ইতিমধ্যে আপনারা অলরেডি উইকের লেসন যেগুলো আমি আপলোড দিয়েছি সেগুলো সবাই দেখেছেন এবং অনেক স্টাডিও করেছেন। আশা করছি আপনারা সকলে স্টাডি করেছেন। হ্যাঁ, সো এই কবিতাটা কেউ আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন যারা স্টাডি করেছেন? হ্যালো, আপনি কি আছেন? জি না স্যার। স্যার
বাকিরা? স্যার এটা খুব ভালো বুঝতে পারি না, এটা একটু আমার কাছে জটিল লাগছে। এখন কিছু কথা তো বলতে হবে, একদম একেবারে যদি কথা না বলে আমি আপনারা বুঝেছেন কি বুঝেন না সেটা তো আমি বুঝতে পারবো না। ওকে, ক্লাস, লাইভ ক্লাস মানে হচ্ছে ইন্টারাকশন, সেখানে আপনারাও কন্ট্রিবিউট করবেন, আমিও কন্ট্রিবিউট করবো, এটা এক ধরনের মিউচুয়াল ডিসকাশন, শুধু যে একজন বলবে বাকিরা শুনবে বিষয়টা এমন না। ওকে, আপনারাও এখানে বলতে পারবেন, তো আমিও বলবো, শুনবেন, সেগুলো রিপ্লাই দিবেন, তখন সে ক্লাসটা লিভলি হয়। বাকিরা পড়েছেন? মিস্টার গোলাম কবির, মিস শামিমা খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, এটা পড়েছি, তবে এটাতে অনেক কিছু আলোচনা দেখলাম। কবিতাটা অনেক বড়, তো এত অল্প সময় আসলে এটাকে হৃদয়ঙ্গম করা একটু কঠিন। এখানে অনেক কিছুই বলেছে যে একজন, এটা মূলত যে সিটি লাইফ বা আরবান বা আমাদের নতুন যে মডার্ন লাইফের যে মানে প্রজেকশনটা মানুষের জীবনে পড়েছে, এটাই স্পিকারের মাধ্যমে ইলিয়ট বোঝাতে চেয়েছেন যে মানুষ এতই ব্যস্ত এবং ব্যস্ততার মাঝে সে অনেক কিছুই জীবনে স্যাক্রিফাইস করেছে। ইভেন হি কুড নট think about his age, in the same time he does not, he is not able to think about his life to make himself, that is তার লাভার বা সোজা কথা আরবান এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এইসব বিভিন্ন ডেভেলপমেন্ট যে ইন্ডিকেটরগুলো আছে, এগুলোকে এখানে তুলে ধরে মানুষের জীবনে যে মানুষ এতই ব্যস্ত হয়ে গেছে, তার জীবন সম্পর্কে তেমন রোমান্টিসিজম একটা জিনিস আছে সেটা নিয়ে চিন্তা করতে পারে নাই, এই জন্য সে বিয়ে করতে পারে না, বা একজন লাভারকে যে সে কখনো তার জীবন সঙ্গী পাবে এ ধরনের সাহসও তার নেই, তার সাহসটা সে হারিয়ে ফেলেছে। এমনকি সে অনেক কিছু সে মানে ইতস্তত বোধ করে। এখানে বলছে ডু আই ডেয়ার, মানে সে আসলে মানে সাহস পাচ্ছে না, তার যে একটা পুরুষালী বা একটা যে কনফিডেন্স, এই কনফিডেন্সটা সে হারিয়ে ফেলেছে। এই ধরনের বিষয়গুলো এখানে স্পিকারের মাধ্যমে টি.এস. ইলিয়ট বুঝাতে চেয়েছে যে এত ডেভেলপমেন্ট হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, কিন্তু মানুষ আসলে একদিক দিয়ে আর্থিকভাবে উন্নত হয়েছে, কিন্তু তার রোমান্টিসিজম, তার যে লাইফের যে একটা ইয়ে আছে, স্বাদ আছে, সেসব জিনিসগুলো সে ভুলে গেছে এবং তার বয়স হয়ে গেছে, সব হারিয়ে ফেলেছে। এই ধরনের বিষয়টা ইন্ডিকেট করতে চেয়েছে। আরো অনেক কিছু আছে, আমি সংক্ষেপে বললাম। বা লাইফের যে আসলে যে উদ্দেশ্য নিয়ে আমরা জীবন যাপন করি, সেই মূল উদ্দেশ্যগুলো আমরা হারিয়ে ফেলছি, রাইট। যেগুলো অর্থাৎ যেগুলো পূরণ করার জন্য আমাদের যেটা দরকার, যেটা করার দরকার, সে করা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, অর্থাৎ আমরা ব্যস্ত হয়ে পড়েছি, রাইট, থেকে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, জি জি, পালন করার জন্য যে কর্মকাণ্ড, সেগুলোর পিছিয়ে এতটাই আমরা ছোটাছুটি করছি যে আমাদের যে উদ্দেশ্য সেখান থেকে আমরা শুধু দূরেই সরে যাচ্ছি। ভালোই বলেছেন আপনি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ স্যার। আন্ডারস্ট্যান্ড করেছেন, দ্যাটস রিয়েলি ভেরি ফাইন। ওকে, অন্যান্য যারা আছেন, বিথিশা, তামিন্দা ফারো। স্যার আমার কাছে এই কবিতাটা একটু ক্রিটিক্যাল লাগছে, তো আমি অতটা বুঝিনি। ওকে, ঠিক আছে। So the love song of J. Alfred Prufrock today considered one of T.S. Eliot's most important contributions to modernism. So আধুনিকতাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে T.S. এলিয়টের এই কবিতাটা দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক অন্যতম হিসেবে বিবেচিত হয়ে থাকে। ক্রিস্টোফার রিক্স একজন লিটারি ক্রিটিক বা সাহিত্যিক সমালোচক, একাডেমিক লিটারি ক্রিটিক, তিনি এই কবিতা
কবিতাটা লাভ সং অফ জি আলফ্রেড প্রুফ কবিতা সম্পর্কে এরকম বলেছেন যে এটা হচ্ছে বেস্ট পয়েম ইন এ ফার্স্ট ভলিউম, অর্থাৎ 1917 সালের দিকে টি.এস. এলিয়ট তার একটা কাব্যগ্রন্থ পাবলিশ করেন, তার মধ্যে সেরা কবিতাটা, পুরো কাব্যগ্রন্থের মধ্যে সেরা কবিতাটাই হচ্ছে এই যে কবিতাটা আমরা সিলেকশনে আছে টেক্সট হিসেবে, এই কবিতাটা, অর্থাৎ দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক। ক্রিস্টোফার রিক্স হচ্ছেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট লিভিং ক্রিটিক্স অ্যান্ড দ্য কো এডিটর অফ এলিয়টস পোয়েট্রি। তখনকার সময়ের জীবিত সবচাইতে চমৎকার একজন সমালোচক, সাহিত্যিক সমালোচক এবং এলিয়টের কাব্যের সহকারী বা সহযোগী সম্পাদক ছিলেন, এবং উনি এটাকে পুরো কাব্যগ্রন্থের মধ্যে সেরা কবিতা বলেছেন। হ্যাঁ, ইট ওপেন ইলিয়টস ডেবিউট কালেকশন প্রুফ্রক অ্যান্ড আদার অবজারভেশনস। সেই প্রুফ্রক অ্যান্ড আদার অবজারভেশনসটাই কাব্যগ্রন্থের টাইটেল আর কি। তার মধ্যে একটা কবিতা হচ্ছে এটা, তো যেটা বেস্ট কবিতা বলেছে। আমরা অনেকে হয়তো জানি বা জানি না যে টি.এস. এলিয়ট কিন্তু একজন নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক। হ্যাঁ, উনি নোবেল প্রাইজ পেয়েছেন সাহিত্যে, ডব্লিউ.বি. ইয়েটস এর মতোই। তো উনি একজন আমেরিকান, মূলত আমেরিকান বংশোদ্ভূত একজন কবি, যিনি ব্রিটেনে পরবর্তীতে সেটেল হন, গ্রেট ব্রিটেন, লন্ডন শহরে। এবং উনি ফরাসি ভাষার একেবারে অনর্গল ফ্লুয়েন্ট ছিলেন আর কি। ফরাসি বা ফ্রেঞ্চ ভাষাটা ভালো জানতেন, ইটালিয়ান ভাষাও জানতেন, ইংরেজি পাশাপাশি। ইংরেজি তো তার মাতৃভাষা। So in this lesson you will learn part 1 of the poem The Love Song of J. Alfred Prufrock from line number 1 to line number 48. So 1 থেকে 48 নম্বর লাইন পর্যন্ত আজকে আমরা পার্ট 1 এ আলোচনা করব। এরপরে আমরা নেক্সট উইক 10 এ আমরা পার্ট 2 49 থেকে 98 লাইন, তারপরে আমরা উইক 3 তে 99 থেকে 140 বা 30 এরকম লাইন আছে, সেগুলো বাকি অংশটা, শেষ অংশটুকু, the remaining part of the poem. So আজকে আমরা ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, ফর্ম, স্টাইল, স্ট্রাকচার অফ দ্য পোয়েম, তারপর কবিতার প্রথম যে 6 লাইনের অংশ যেটা ইটালিয়ান ভাষায়, ডেইনটি, ইটালির বিখ্যাত কবি ডেইনটি অ্যালিগিয়েরির ইনফার্নো থেকে নেওয়া। ইনফার্নো একটা মহাকাব্যের মতো অনেকটা। সো ডেইনটি অ্যালিগিয়েরির সে ইনফার্নো, বা যেটা অনেকটা পোয়েটিক ভার্সে লেখা আর কি, সেই ইনফার্নো থেকে নেওয়া 6 লাইন বা 6 লাইনের ভার্সটা উনি এখানে তার এই কবিতা লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রকের প্রথম অংশে দিয়েছেন, যেটাকে ইপিগ্রাফ হিসেবে বলা হয় আর কি, বা ফরওয়ার্ড আমরা বলতে পারি, কবিতার ফরওয়ার্ড, যেটাকে ইপিগ্রাফ বলে। এরপর আমরা টেক্সট অ্যানালাইসিসে চলে যাব, প্রথম অংশ 1 to 48 lines. So T.S. Eliot wrote the love song of J. Alfred. এই কবিতাটা উনি যখন লিখেছিলেন তখন উনি হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, আমেরিকার হার্ভার্ড। So in his early 20s, early 20 মানে 20 থেকে 25 বছরের ভিতর, মানে 21, 22, 23 এমন বয়স। So the image is a modern metropolitan world, অর্থাৎ নগর জীবনের বা নগর জীবনের জগৎটা, আধুনিক যে সম্প্রদায়টা এবং নগর জীবনের যে ইমেজ, সেটাই উনি মূলত এই কবিতাটাতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং তার অন্যান্য কবিতাগুলোতেও এরকম কিছু পাওয়া যায়, যেমন দ্য সিগারেট ইনস, দ্য কাপস অফ কফি, দ্য ভ্যাকেন্ট লটস, ওকে, ইত্যাদি, যেগুলো শহরের সাথে সম্পৃক্ত আর কি। সিগারেট, চা, কফি, পান ইত্যাদি, ভ্যাকেন্ট লটস আর পার্টলি result of the influence of the French poet Charles Baudelaire. ফরাসি কবি চার্লস বডেলার এই ধরনের কবিতা লিখতেন, যিনি কিনা টি.এস. এলিয়টের সিনিয়র ছিলেন। তো ওনাকে টি.এস. এলিয়ট ফলো করতেন, ওনার একটা প্রভাব টি.এস. এলিয়টের উপরে আছে।
সো এরপর ডেন্টির কবিতা উনি পড়তেন। ডেন্টির তো একেবারে ভক্তই বলা যায়, যার কারণে তার কবিতার প্রথম 6 লাইনই ডেন্টির সেই ইনফার্নো থেকে নেওয়া 6 লাইন, হ্যাঁ, ইটালিয়ান ভাষা। ইট ইজ পার্টলি হোয়াট হেল্পস টু মেক হিম এ মডার্ন পোয়েট, যেটা তাকে আধুনিক কবি তৈরি করতে, কবি হিসেবে প্রতিষ্ঠিত করতে তাকে সহায়তা করেছে। চার্লস বডেলেয়ার, তারপর এছাড়া আরো অনেকেই। তারপর উনি কোনো প্রকৃতি বা গ্রামীণ জীবন এগুলো নিয়ে লিখতেন না, উনি শহরের জীবন নিয়ে, যেটা গ্রাম বা নেচার থেকে আইসোলেটেড, এলিয়েনেটেড, শহরের নাগরিক বা কৃত্রিম জীবন বা কৃত্রিম মানুষের সাইকোলজি, এগুলো নিয়ে উনি ডিল করতেন। আর কবিতাতে এই বিষয়গুলোই পাওয়া যায়। ইলিয়ট ফরাসি ভাষা অনর্গল বলতে পারতেন, এবং তার একটা কাব্যগ্রন্থ আছে যেখানে ফরাসি ভার্স পাওয়া যায়, কালেক্টেড পয়েন্ট, 1909 থেকে 1962 এই সময়ের ভিতরে। অ্যান্ড হি ইভেন স্পেন্ট এ শর্ট টাইম ইন প্যারিস, প্যারিসে উনি অল্প সময় ব্যয় করেছিলেন তার মাস্টার্স শেষ করার পরে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে, এবং ইংল্যান্ডে এসেছিলেন 1914 সালে। His portrayal of modern urban life is heavily influenced by Baudelaire's depictions of 19th century Paris. So Charles Baudelaire, 19th century, 19শ শতাব্দীর প্যারিস শহর, ফ্রান্সের প্যারিস তখন সবচেয়ে আধুনিক শহরে চাকচিক্য দ্বারা ভরপুর এক শহর ছিল, যেটা রোমান্স এবং অন্যান্য আর্ট কালচার সমৃদ্ধ এক শহর ছিল, যেটাকে পুরো ইউরোপ ফলো করত। অর্থাৎ সেই সময় এমন একটা সময় ছিল, প্রথম বিশ্বযুদ্ধের সময় অথবা তার আগের সময়টা, সেই সময় ফরাসিরা এতটাই প্রভাবশালী ছিল যে তাদের ভাষা মানে ফরাসি ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের এই ফরাসি ভাষাটা এতটা প্রভাবশালী হওয়ার পরেও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে জায়গা করে নিতে পারেনি। কারণ পরবর্তীতে ইংলিশরা তাদের আধিপত্য বিস্তার এবং ইংরেজি ভাষায় বিভিন্ন রিসোর্স সমৃদ্ধ করার কারণে এবং ব্রিটিশ রুলের যে একটা আধিপত্য, সেটার কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যাপকভাবে, বিশেষ করে ইন্ডিয়া শাসন করা বা অন্যান্য অঞ্চল কারণে ইংলিশ ভাষাটা অনেক বেশি সমৃদ্ধ হয়ে যায়, যার কারণে ইংরেজি ভাষাটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের জায়গা করে নেয়। ওকে, যেখানে ফরাসি ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা সেই বিষয়ে না যাই। তো his portrayal of modern urban life is heavily influenced by Baudelaire's depictions of 19th century Paris. So এই প্যারিসের আদলে বর্ডেলেয়ার তার কবিতাগুলো লিখতেন, এবং প্যারিস হচ্ছে শহর আর কি, ফ্রান্সের রাজধানী শহর। তো সেই রাজধানী শহর বা নগরের জীবন নিয়ে উনি তার কবিতা ফরাসি ভাষায় লিখতেন। তো সেই স্টাইলটা ফলোই করে এই টি.এস. এলিয়টও তার কবিতা এরকমের লন্ডন এবং লন্ডন শহরের জীবন ব্যবস্থা নিয়ে লিখতেন। ওকে, তো আমরা এরপর দেখি আরো বড় প্রভাব তার উপরে যেমন আছে জুলস লাফোর্জ। উনি একজন ফ্রাঙ্কো উরুগুয়ান সিম্বলিস্ট পয়েট বা প্রতীকীয়মান কবি। এলিয়টসের early poetry leading up to and including Proof Frog was heavily influenced by the French symbolists. So a ফরাসি সিম্বলিস্ট কবি জুলস লাফোর্জ দ্বারাও যথেষ্ট প্রভাবিত, তার কবিতা যিনি লিখেছেন আর কি। অর্থাৎ এদের কবিতা পড়তেন, পড়ে পড়ে তার মধ্যে এই আইডিয়া গুলো আসছে আর কি, নগর জীবন নিয়ে লেখা। 1908 সালে এলিয়ট রিড আর্থার সাইমন্স ম্যানিফেস্টো। আর্থার সাইমনের ম্যানিফেস্টো উনি পড়েন। দ্য সিম্বলিস্ট মুভমেন্ট ইন লিটারেচার 1899 এই টাইটেলে আর কি, which argued that the poet should go search of the perfect symbol that would help to eliminate life. তো সেখানে আর্থার সাইমন লিখেছেন, একটা উক্তিতে লিখেছেন যে একজন কবিকে ওই ধরনের জিনিস, একটা পারফেক্ট সিম্বল বা প্রতীকের খোঁজ করতে হবে যেটা কিনা মানুষের জীবনকে আলোকিত করে। প্রতীক দ্বারা তাকে বোঝাতে হবে এমন কিছু যা মানুষের জীবনকে আলোকিত করে। সো পোয়েট্রি তখন অন্যান্য
রাইটার এবং সকলের দ্বারা অনেকটা নতুন এক ধর্ম হিসেবেই বিবেচিত হতো। হ্যাঁ, যে কাব্যটাই তাদের ধর্ম, কাব্যটাই তাদের সাধনার বিষয়। সাইমনের বইতে এলিয়ট আন্ডারলাইন করেছিলেন প্যাসেজটা, যেটা জুলস লাফোর্জের এই বিশেষ পদ্ধতিটাকে উল্লেখ করে। এই কবিতার স্ট্রাকচার, এটা জানরা হিসেবে ড্রামাটিক মনোলগ বা ইন্টেরিয়র মনোলগ মোর স্পেসিফিক্যালি, এবং টিএস এলিয়ট প্রধানত এটা ফ্রি ভার্সে লেখা, মানে মুক্ত ভার্স, এখানে স্পেসিফিক কোনো রাইম স্কিম উনি আসলে মেনটেন করেন নাই। তবে কিছু কিছু জায়গায় স্পেসিফিক রাইম স্কিম আমরা পাবো, ম্যাট্রিক্যাল প্যাটার্নও কিছু কিছু জায়গায় পাওয়া যাবে। কিছু কিছু জায়গায় কাপলেট ইউজ করেছেন, কিছু কিছু জায়গায় আইএমপিক পেন্টামিটার, কিছু কিছু জায়গায় স্পান্ডেইক এবং ট্রোচাইক ফিট ইউজ করেছেন। ওকে, তারপরে হচ্ছে এই পুরো কবিতাটা 140 লাইনের এবং এটা 20টা স্ট্যান্জাতে বিভক্ত। তো এই কবিতার ইপিগ্রাফ হচ্ছে 6 লাইনের একটা কোটেশন, যা ক্যান্টো 27 থেকে না, ইনফার্নোর ক্যান্টো 27। ইনফার্নো হচ্ছে রেনেসান্স পিরিয়ডের ইটালিয়ান বিখ্যাত কবি ডেন্টি আলিগিরির লেখা রচিত গ্রন্থ। সো এই সেই ইপিগ্রাফ যেটা ডেন্টির ইনফার্নো থেকে না, 6 লাইন। হ্যাঁ, সিও credesse che mi ha risposta fosse e persona che mai tornasse al mondo, questa fiamma staria senza più scosse, ma parsio che giammai di questo fondo non torno vivo alcun, si odo il vero, senza tema di infamia ti rispondo। সেটা ইটালিয়ান ভাষায় আর কি, তো আমরা এর অর্থ জানবো একটু পরেই। সো ইলিয়াড এটা ট্রান্সলেট করেন এই কবিতা, সরাসরি ইটালিয়ান ভাষাটাই বসিয়ে দিয়েছেন এবং এটা ট্রান্সলেট উনি করার প্রয়োজন মনে করেন নাই। এবং এর কারণ হচ্ছে বিকজ হি ওয়াজ এ ফ্যান অফ ডেন্টি and he could understand Italian language as well as French language like his mother tongue. I mean, he was very fluent in French and Italian language. So that's why he thought that other people like him also fond of dainty and they also know Italian language. That's why he didn't translate this 6 lines. Okay, so jai hok সেটা করে নাই। সো এখন আমরা তো বাংলা ভাষাভাষী, আমাদের ইংরেজি বুঝতে অসুবিধা হয়ে যায়, সেখানে ইটালিয়ান ভাষা তো আরো অনেক দূরের বিষয়। তো যাই হোক, sneaky little references to dainty pop up everywhere in Eliot's poems. এলিয়টের কবিতার অনেক জায়গাতেই ডেন্টির রেফারেন্স পাওয়া যায়, আর এখানে এই কবিতাতে একেবারে ডাইরেক্ট পুরো একটা 6 লাইনের পংক্তি সরাসরি বসিয়ে দিচ্ছে। অন্যান্য জায়গায় ফ্রিজ ওয়ার্ড পাওয়া যায়, এই জায়গায় পুরো একদম 6 লাইন এর মানে স্ট্যান্জাই বসিয়ে দিয়েছে তার নিজের কবিতা। So the quote from this epigraph is said by one of the characters in the 8th circle of hell, which has 9 circles, where some of the worst are stuck for eternity. This particular guy's name is Guido da Montefeltro, and when Dante asks to hear his story, here's what he says. So এখানে এই ইপিগ্রাফে মূলত যে বিষয়টা, অর্থাৎ ইনফার্নোর মূল ভাববস্তুটা এখানে বলেছে আর কি। ডেন্টির ইনফার্নোতে মূলত নরকের বর্ণনা আছে। ইনফার্নো হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে একটা শব্দ, যার অর্থ হচ্ছে হররস অফ হেল, মানে নরকের আতঙ্ক বা লোমহর্ষকতা। ওকে, নরকের আতঙ্ক বা লোমহর্ষকতা বা হররস অফ হেল হচ্ছে ইনফার্নো, মানে ইনফার্নোর অর্থ আর কি। তার মানে নরকের যে 8টা স্তর আছে, 8 সার্কেল, তার মধ্যে 8ম সার্কেলে একটা ক্যারেক্টার পাওয়া যায় আর কি, মানে যে কিনা নরকের অধিবাসী। ওকে, মানে নরকে ভ্রমণের একটা অভিজ্ঞতা বা একটা মানে গল্প শেয়ার করেছেন ইনফার্নোতে ডেন্টি। ওকে, আবার বা এখানে আরেকটা রেফারেন্স আছে, বাইবেলের রেফারেন্স উনি টেনেছেন টিএস এলিয়ট, আরো পরে আমরা নেক্সট উইক হয়তো পাবো, এটা এই উইকে নাই।
সো সেখানে আবার লাজারুসের রেফারেন্স আছে, লাজারুস, লেডি লাজারুস, যিনি কিনা স্বর্গে যে গিয়েছিলেন, ভালো মানুষ ছিলেন, যার কারণে স্বর্গে গিয়েছিলেন মৃত্যুর পরে, পরবর্তীতে আবার জীবিত হয়ে, মানে রিজারাকশন হয়েছে তার, পুনরুজ্জীবন। ওকে, পুনরায় জীবিত হওয়া মানে সাধারণত মানুষের মৃত্যু হয়ে গেলে সে আর জীবিত হয় না, তাই না? চিরস্থায়ী ভাবে সে হয় নরকে চলে যায়, না হয় স্বর্গে যায়। ধর্মীয়, এটা হচ্ছে রিলিজিয়াস বিলিফ সিস্টেম। সো আবার কিছু কিছু মানুষ আছে স্বর্গেও যেতে পারে না, নরকেও যেতে পারে না, মাঝামাঝি অবস্থায় স্টাক হয়ে যায়। আবার কিছু মানুষ আছে নরকের একদম সবচেয়ে কঠিন জায়গায়, মানে কঠোর কঠিন শাস্তি যেখানে, সেখানে যায়। মানে বলে না ওই যে 7টা দোজখ 8টা বেহেশত, এরকম এখানে বলেছে যে 8 সার্কেল অফ হেল, মানে নরকের এখানে 8টা নরকের কথা এখানে রেফারেন্স আসছে, হয়তো এটা বাইবেলের রেফারেন্স থেকে পাওয়া। তো যাই হোক, সো এই অষ্টম নরকের অষ্টম সার্কেলে তারাই থাকে যারা সবচেয়ে বেশি পাপী, পাপীদের মধ্যে সবচেয়ে খারাপ যারা পাপিষ্ঠ লোকজন, তারাই চিরকাল ধরে এই জায়গায় থাকে, নরকের অষ্টম সার্কেল। এবং সেই অষ্টম সার্কেলে আবার 9টা আরো স্তর বা সার্কেল আছে। ওকে, তো সেখানে খারাপদের চাইতেও খারাপ যারা পাপী, তারা চিরকাল ধরে ফর এটার্নিটি তারা বসবাস করে, কখনো আর ওখান থেকে বের হতে পারবে। বিশেষ এই ব্যক্তির নাম, যে অর্থাৎ এখানে ডেইনটি কিন্তু ভ্রমণে গিয়েছিল নরকে, তখন যাওয়ার সময় এই ব্যক্তির এই নরকের সবচেয়ে কঠিন জায়গায় সবচেয়ে বেশি শাস্তি যেখানে, বা নিকৃষ্ট নরক, সেখানকার এই লোকের সাথে তার সাক্ষাৎ হয়, এবং পরবর্তীতে ডেইনটি আবার পৃথিবীতে ফিরে আসে নরকে ভ্রমণ করার পর। এই হচ্ছে ইনফার্নোর আর কি মূল বিষয়বস্তু, নরকে ভ্রমণের লোমহর্ষক ঘটনা বা বর্ণনা। ওই ব্যক্তি, যে ব্যক্তির সাথে নরকে ডেইনটির দেখা হয়, সেই ব্যক্তির নাম ছিল গুইডো ডা মন্টিফেলট্রো। মানে এই লোকটা অনেক বেশি পাপী, পাপীদের মধ্যে সবচেয়ে বেশি পাপী। তখন ডেইনটি তাকে জিজ্ঞেস করে যে তোমার কাহিনীটা আমাকে বলো, যাতে করে আমি পৃথিবীতে ফিরে গিয়ে মানুষকে সতর্ক করতে পারি, যাতে তারা তোমার মতো এরকম পাপ করে এই ধরনের খারাপ জায়গায়, নরকের সবচেয়ে নিকৃষ্ট স্তরে এসে আটকে পড়ে না যায়। ওকে, তো তখন এখানে সেই ব্যক্তি এই উক্তিটা করলো আর কি, যেটা ইনফার্নোতে আছে, ওটার ইংলিশ ট্রান্সলেশন আর কি। হ্যাঁ, so এখানে if I thought that my reply would be to someone who would ever return to earth, অর্থাৎ যদি আমি এমন মনে করতাম যে আমার এই জবাবটা, অর্থাৎ তুমি যে জিজ্ঞেস করছো, সে জিজ্ঞেস করার প্রত্যুত্তরে আমার রিপ্লাই বা জবাব এমন হতো, এমন কারো কাছে হতো যে কিনা পৃথিবীতে ফিরে যেত আর কি, ফিরে যাবে। কিন্তু এরকম তো কখনো হয় না যে কেউ মৃত্যুবরণ করেছে, নরকে বা স্বর্গে গেছে, সে আবার পৃথিবীতে ফিরে যাবে, এরকম ঘটনা কখনো ঘটে নাই। এই জন্য সেই কথাটা বলছে, যদি এমন কেউ হয় যে ওরকম কোনো ব্যক্তির কাছে আমি তোমার এই কথাটা বলতাম যে কিনা নরকে আসার পর পৃথিবীতে আবার ফিরে গেছে, মানে পুনরুজ্জীবন পেয়েছে, তাহলে আমার জবাবটা এমন হতো, দিস ফ্লেম উড রিমাইন উইদাউট ফার্দার মুভমেন্ট। এখানে সে নিজেকে ফ্লেম বলেছে, সেই গুইডো ডা মন্টিফেলট্রো, নরকের অধিবাসী, সে নিজেকে কি বলেছে? ফ্লেম, মানে আগুনের ফুলকি। কেন বলেছে? কারণ নরকের অধিবাসীরা নিজেরাই নরকের জ্বালানি, মানে তারা নিজেরাও জ্বলতে জ্বলতে নিজেরাও আগুনের ফুলকি হয়ে যায়। এই জন্য বলছে এই ফুলকি, মানে আমি নিজে কি হয়ে যাব, রিমাইন উইদাউট ফার্দার মুভমেন্ট, কোন রকম নড়াচড়া ছাড়া, মানে আমি স্থির হব, মানে এই অবস্থায় স্থির হয়ে যাব, মানে আমার শাস্তিটা ওখানে স্টপ হয়ে যাবে, নরকের যে আযাব বা শাস্তি, পানিশমেন্ট আর কি। But as no one has ever returned alive from this gulf, কিন্তু আজ পর্যন্ত কেউই কখনোই নরকের এই গহ্বর থেকে, গাল বা হ্রদ থেকে জীবিত কেউ কি ফিরে আসতে পারেনি। If what I hear is true, যদি এমন হয় যে আমি যেটা শুনছি এটা সত্য হয়, I can answer you with no fear of infamy, কোন রকমের
যশ খ্যাতি হারানোর ভয় ছাড়াই আমি তোমাকে জবাব দিতে পারি, উত্তর দিতে পারি। ওকে, মানে সে কি করেছে, তার লাইফে কি এমন পাপ করেছে যেটার জন্য সে এরকম একটা নরকের কঠিন জায়গায় এসে স্টাক হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে কবিতার প্রথম যেই 6 লাইন, হ্যাঁ, ইনফার্নো থেকে নেওয়া, যেটা আমরা একটু আগে পড়লাম। এই যে এই 6 লাইন, হ্যাঁ, সিওক্রিডেসে চিমিয়া ফস্তে থেকে রিসপন্ড পর্যন্ত, টি রিসপন্ড, ইনফ্যামিয়া টি রিসপন্ড। সো এখান থেকে আমাদের কবিতার টেক্সট শুরু। ওকে, স্ট্যান্ডা 1, লাইন 1 to 3। স্যার একটা কোশ্চেন করা যাবে? শিওর শিওর। স্যার এই যে এপিগ্রাফটা দিয়েছে, এটার সাথে মানে লাভ সং, ওই যে রিলেশনটা কি, বা এর মেসেজটা কি? ও, মেসেজ হচ্ছে, মানে রিলেশন তো অবশ্যই আছে, রিলেশন না থাকলে তো দিত না। এখানে কিছু রিলিজিয়াস রেফারেন্স টেনেছে, হ্যাঁ, অর্থাৎ আমরা পুরো কবিতাটা না পড়লে পুরো জিনিসটা আমাদের আইডিওলজিতে আসবে না। পুরো ওভারঅল আমরা র্যাপ আপ করবো হচ্ছে উইক 11। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমি কিছু হিন্ট দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে এটার সাথে যে রিলেশনটা, সেই রিলেশন হচ্ছে মানুষ যে স্পিরিচুয়ালিটি থেকে সে অনেকটা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছে। হ্যাঁ, সেই জিনিসটা মনে করিয়ে দিতে চাচ্ছে এই টি.এস. এলিয়ট তার রিডারদেরকে এই কবিতার মাধ্যমে। অর্থাৎ মডার্ন মানুষের মধ্যে স্পিরিচুয়ালিটি থ্যাংক ইউ স্যার। কম থাকে, জি স্যার। ধর্মীয় ব্যাপারে অবিশ্বাসী হয়ে যায় বেশি। বিশেষ করে ইউরোপের অর্ধেকের বেশি মানুষই নাস্তিক, এটা তো আপনি জানেন, না আপনারা জানেন। তো কিছু কিছু মানুষ আছে যারা নামমাত্র ধর্ম পালন করে, আর বেশিরভাগ স্বঘোষিত নাস্তিক, মানে যারা কোনো ধর্মে নাস্তিক তাদেরকে বলে যারা কোনো ধর্মে বা স্পিরিচুয়ালিটিতে বা মৃত্যুর পর জীবন সেটাকে বিশ্বাস করে না। হ্যাঁ, সো তার মানে মানুষ আসলে স্পিরিচুয়ালিটি থেকে সরে যাচ্ছে, আর বস্তুগত যেটা ফেক লাইফ, সাময়িক সময়ের জীবন, সেটাতে এত বেশি অবসেসড হয়ে যাচ্ছে তারা মনে করছে এটাই রিয়াল। ওকে, কিন্তু এই জগৎটাতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এই সবই হচ্ছে অনেকটা মিথ্যা একটা ইয়ে আর কি। যেমন পুরো পৃথিবীটার, আমরা ভূপৃষ্ঠে আছি তাই না, এই ভূপৃষ্ঠে এই যে এত ইনফ্রাস্ট্রাকচার এত কিছু করছে তাই না মানুষ, তাও কিনা পৃথিবীর 3 ভাগ, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগই পানি, 1 ভাগ হচ্ছে মাটি। তো সেখানে তার মানে এই এতটা স্পর্শকাতর সিচুয়েশনে মানুষ যেগুলো করছে এগুলো মুহূর্তের মধ্যে আবার মানে ধুলায় বা পানিতে মিলিয়ে যাবে। তো তারপরেও মানুষ মানে এতটাই ছোট, পুরো মহাজগতের সৃষ্টি জগতের মধ্যে মানুষ এতটাই ছোট, এবং এই ছোট হয়ে তারা এত বিশাল বিশাল কিছু করে ফেলছে, যার কারণে মানুষের মডার্ন বা পোস্ট মডার্ন এরার মানুষদের মধ্যে সেই স্পিরিচুয়াল বিষয়গুলো থেকে মানুষ দূরে সরে গেছে। ওকে, সো যেখানে যে লাভ, তারপরে যে অ্যাফেকশন, ওকে, স্পিরিচুয়াল যে কানেকশন উইথ গড বা ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, এই বিষয়গুলো মানুষ একেবারেই মানে লুজ হয়ে গেছে মানুষের। ওকে, এবং মানুষ যে ম্যাটেরিয়াল লাইফ সেটার প্রতি মানুষ স্ট্রং হয়ে যাচ্ছে, মানে এত বেশি স্ট্রং যে ওই দিকে তারা যে আসল রিয়েল লাইফের যে এসেন্স গুলো সেগুলো হারিয়ে ফেলছে। ওকে, সো এটার ওকে, আমরা একটু বিরতি নিই, বাইরে একটু আজান হচ্ছে তো যার কারণে সাউন্ডের সাথে কলিশন হচ্ছে।
হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এইটার সাথে আমরা ডিরেক্ট কোনো রিলেশন পাই না। এখানে ইনডিরেক্টলি কিছু বিষয় আমরা তো ব্যাখ্যা করে বলতে পারবো, কিন্তু ডিরেক্ট কোনো রিলেশন এই কবিতার সাথে এটা নাই। তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে টি.এস. এলিয়ট এমন একজন কবি যার কবিতায় বিভিন্ন ধরনের মানে হচ্ছে নানান দিক থেকে উনি নানান রকমের রেফারেন্স এলোমেলো ভাবে ওনার কবিতা পড়েন, মানে ওনার কবিতাগুলো হচ্ছে এলোমেলো, মানে একটা ভার্স বা আরেকটা স্ট্যান্ডের সাথে একটা স্ট্যান্ডার মেলানো একটু মুশকিল হয়ে যায়। হ্যাঁ, এলোমেলো ডিসপার্স যেটাকে বলে। হ্যাঁ, সো যার কারণে ওনার কবিতাগুলো এলোমেলো। যেমন এর ছাড়াও আরেকটা ওনার বিশাল ন্যারেটিভ কবিতা আছে, অনেক বড় কবিতা, দ্য ওয়েস্টল্যান্ড। তো সেই কবিতাটার মধ্যে এরকম সব এলোমেলো ইনফরমেশন। হ্যাঁ, তো এখানে আমরা একভাবে ব্যাখ্যা করতে পারি এভাবে। তো এটা হচ্ছে কবির বিশেষ বিশেষ কবির বিশেষ কিছু কোয়ালিটি থাকে, সেই কোয়ালিটির উপর ডিপেন্ড করে তার কবিতাগুলো সেভাবেই সে সাজায়। হ্যাঁ, হয়তো রিডাররা অনেক সময় কিছু বিষয় কানেক্ট করতে পারে, কিছু বিষয় কানেক্ট করতে পারে না, কিছু বিষয় তারা নিজেদের মতো ব্যাখ্যা করে। সেখানে আবার বিশেষ যারা ক্রিটিক তারা আবার একভাবে বলে, আবার এক এক ক্রিটিক একভাবে বলে। হ্যাঁ, তো এটা আপনি আপনার মতো করেও চিন্তা করতে পারেন, ভাবতে পারেন। আবার একজন ক্রিটিকের আলোচনাও করতে পারেন, নিজের ভাবনার সাথে মিলাতে পারেন। তো আমার এখানে আমি যতটুকু ধরতে পেরেছি সেটা হচ্ছে যে টি.এস. এলিয়ট একজন মোটামুটি ধার্মিক খ্রিস্টান ছিলেন, যার কারণে আচ্ছা আমরা 1 মিনিটের মধ্যে আমরা ডিসকানেক্টেড হয়ে যাব। আমাদের এখানে ডিসকানেক্ট হওয়ার পর আমরা সেম লিঙ্ক ইউজ করে আবার কানেক্টেড হবো। ওকে, সো এখানে একটা বিষয় হচ্ছে উনি রিলিজিয়াস মাইন্ডেড। আর কবিদের একটা ধর্ম ছিল তখনকার সময়, আগেকার কবিরা তারা ধর্মীয় ইস্যুগুলো তাদের কবিতা বা মানে এই ধরনের দীর্ঘ কবিতা প্রথমে বসাতেন। তো হয়তো ওই ধরনের একটা প্র্যাকটিস উনি করেছেন। আবার ডেন্টির ভক্ত ছিলেন এলিয়ট, সেজন্য তার কবিতার শুরুতে উনি ডেন্টির একটা কবিতার রেফারেন্স টেনেছেন। তো এই কবিতা, তার কবিতার সাথে ডেন্টির কবিতার তো রিলেশন নাই। ডেন্টি একটা বিষয় নিয়ে লিখেছেন, সেটা হচ্ছে নরকে ভ্রমণের বর্ণনা, ডেন্টি অ্যালিগেরি। ওকে, সো আর সে তার মানে এখানে আর টি.এস. এলিয়ট লিখেছেন মডার্ন আরবান লাইফের, আরবান যে জেন্টলম্যানকে নিয়ে, মধ্যবয়সী একজন মিডল এজ মানুষকে নিয়ে।